হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে দেখো ক্লাস 12-এর আমরা ডে 5-এ চলে এসেছি। সেটা হচ্ছে আমরা আগের দিন কোলয়েডের প্রিপারেশন ইত্যাদি যেগুলো প্রপার্টিস কিছুটা স্টার্ট করেছিলাম। এখনো সব প্রপার্টিসগুলো হয়নি পড়া, আর প্রিপারেশনটা আগের দিন পড়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রিপারেশনের স্লাইডটা শেয়ার করেছি। প্রিপারেশন অফ কোলয়েডসে যেটা আমরা কেমিক্যাল মেথডস পড়েছিলাম, ব্রেডিক আর্ক মেথড পড়েছিলাম, পেপটাইজেশন পড়েছিলাম। তো হোয়াটসঅ্যাপে মৌসুমি যেটা রিকোয়েস্ট করেছিল আমাকে পেপটাইজেশনটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য, তো আমি পেপটাইজেশনটা আরেকবার তোমাদের বুঝিয়ে দিয়ে মৌসুমি তোমার জন্য স্পেশালি পেপটাইজেশনটা আরেকবার বলে দিচ্ছি। তুমি মন দিয়ে শুনবে অবশ্যই, আর বাকিরাও তো শুনবে অবশ্যই। আর তারপরে আমি আজকের ক্লাসের পার্টটা যেটা প্রপার্টিস আমরা পড়ছিলাম, নেক্সট প্রপার্টিস গুলো দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে পেপটাইজেশনটা আগে আমি একটু বুঝিয়ে দিই। মৌসুমি শুনবে ভালো করে। পেপটাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটাতে কি হয়, একদম ধরো কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেখানে একটা কোনো সলকণা বা সলিউশন, সেটার দ্রবণটার আর কি অধক্ষেপ পড়েছে, মানে প্রেসিপিটেট পড়েছে। সেই প্রেসিপিটেটটাকে আমি যদি কোলয়েড সলে কনভার্ট করতে চাই, যে প্রসেসে করব সেই প্রসেসটার নাম হচ্ছে পেপটাইজেশন। আবার বলছি, এই পদ্ধতিতে কি হয়, কোনো একদম সদ্য প্রস্তুত হয়েছে কোনো অধক্ষেপ বা প্রেসিপিটেট যেটাকে বলি, তার কি হয়, তার কণাগুলোকে অন্য কোনো পদার্থের সাহায্যে আমরা বিচ্ছিন্ন করে দিই, করে কি করি, কোলয়েড কণায় রূপান্তরিত করি। তাকেই বলে পেপটাইজেশন। অন্য কোনো পদার্থের সাহায্যে বলতে মেনলি এটা হয় কিছু পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য, যেটাকে আমি ইংলিশে বলছি ইলেকট্রোলাইট। ইন দ্য প্রেজেন্স অফ এ স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের প্রেজেন্সে আমি যদি ওই ডিসপারশন মিডিয়ামে শেক করি, ভালো করে ঝাঁকাই, তাহলে সদ্য প্রস্তুত অধক্ষেপটা কি হয়, কোলয়েড কণায় রূপান্তরিত হয়। এই প্রসেসটাকে বলছে পেপটাইজেশন। এবার এই যে ইলেকট্রোলাইটটা আমি ইউজ করছি এই পেপটাইজেশন প্রসেসটা করার জন্য, সেইটাকে বলছে পেপটাইজিং এজেন্ট। ঠিক আছে, তাহলে এটা একদম কি হয়, কখন অ্যাপ্লাই হবে, কোনটার ক্ষেত্রে না, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড প্রেসিপিটেট ইনটু এ কোলয়েড সল, একদম ফ্রেশলি। ঠিক আছে, একদম সদ্য প্রস্তুত অধক্ষেপকে যখন কোলয়েড কণায় রূপান্তরিত করা হয়, সেই প্রসেস হচ্ছে পেপটাইজেশন। কেমন হয়, ধরো কোনো সদ্য প্রস্তুত হয়েছে এরকম একটা ফেরিক হাইড্রক্সাইডের অধক্ষেপকে তুমি ভালো করে ধুয়ে তাতে জল এবং অল্প পরিমাণ FeCl3 ফেরিক ক্লোরাইড মিশ্রিত করে যদি ঝাঁকাও, ফর এক্সাম্পল আমি বলছি একটা ফেরিক হাইড্রক্সাইডের দ্রবণ, মানে অধক্ষেপ আর কি, একদম সদ্য প্রস্তুত হয়েছে রাসায়নিক বিক্রিয়ার ফলে, সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে অধক্ষেপটাকে, ধুয়ে নিয়ে তাতে অল্প পরিমাণ ফেরিক ক্লোরাইড FeCl3 ফেরিক ক্লোরাইড মিশ্রিত করে আর সামান্য জল মিশ্রিত করে যদি ঝাঁকাই, তখন একটা ফেরিক হাইড্রক্সাইডের সল পাওয়া যায়। তার মানে সেটা কি, কোলয়েড সল। ঠিক আছে, আর এখানে তাহলে যে ইলেকট্রোলাইট আমরা ইউজ করি তাকে কি বলে, পেপটাইজিং এজেন্ট, কারণ এটা পেপটাইজেশনে হেল্প করছে। তাহলে এখানে আমরা কি ইউজ করলাম, ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইড হচ্ছে একটা পেপটাইজিং এজেন্ট। তাহলে অ্যাজ আ ইলেকট্রোলাইট আমরা কি ইউজ করলাম, অ্যাজ আ ইলেকট্রোলাইট আমরা ইউজ করলাম FeCl3, তাই জন্যই সেটা হচ্ছে এখানে পেপটাইজিং এজেন্ট। ঠিক আছে, এভাবে আরো করা যায়, ধরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা তোমার AlOH এর হোল 3, যেটা এদের অধক্ষেপ যদি ভালো করে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তাতে জল এবং অল্প পরিমাণ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, বা হাইড্রোজেন ক্লোরাইডও বলে যেটাকে, HCl এর কথা বলছি, HCl দিয়ে তুমি ঝাঁকালে, তখন দেখবে ওই AlOH এর হোল 3 এটার একটা সল কণা পাওয়া গেছে। তার মানে এখানে কে পেপটাইজিং এজেন্ট হলো,
যদি আমি AlOH এর হোল 3 এর অধক্ষেপটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে HCl দিয়ে ঝাঁকাই, তাহলে আমি একটা কোলয়েড সল পাচ্ছি। কিসের? না ওই AlOH এর হোল 3 এর সল কণা পাচ্ছি, তাই তো? সল পাচ্ছি, কোলয়েড সল এটা একটা। তাহলে এখানে আমি কি ইলেকট্রোলাইট ইউজ করেছি? তাহলে এখানে কোনটা পেপটাইজিং এজেন্ট হলো? মৌসুমী লাইভ চ্যাটে লেখো দেখি কিরকম বুঝলে যে পেপটাইজিং এজেন্টটা তাহলে এখানে কে? আগেরটাই যেরকম দেখলাম FeOH এর হোল 3 কে আমি ঝাঁকাচ্ছি হচ্ছে তোমার FeCl3 দিয়ে, তাই জন্য এখানে FeCl3 হচ্ছিল পেপটাইজিং এজেন্ট। তাহলে এখানে হবে HCl, যেহেতু HCl আমি অ্যাড করছি, অ্যাড করে আমরা ওই তোমার AlOH এর অধক্ষেপটাকে, OH এর হোল 3 অধক্ষেপটাকে ভালো করে ঝাঁকাচ্ছি, তাই জন্য এখানে পেপটাইজিং এজেন্ট হচ্ছে HCl। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মেন পেপটাইজেশনের বক্তব্য, যে সদ্য প্রস্তুত অধক্ষেপের সাথে তুমি তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করেছো বলে অধক্ষেপের কণাগুলো কি হয়েছে না ওই তড়িৎ বিশ্লেষ্যের যে একটা আয়ন, মানে FeCl3 বলো বা HCl, ওর একটা আয়নকে একদম অ্যাডজর্ব করে নিয়েছে। ওই আয়নটাকে অ্যাডজর্ব করে নিয়েছে বলে কি হয়েছে, ওই অধক্ষেপটা তড়িতাহিত হয়ে গেছে, মানে আধানগ্রস্ত হয়ে গেছে, চার্জড হয়ে গেছে, তাই তো? অধক্ষেপের কণাগুলো একটা আধানে আহিত হচ্ছে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার ওই আহিত যে কণাগুলো, চার্জড যে পার্টিকেলগুলো, চার্জড পার্টিকেলগুলোর মধ্যে কি হয়? বিকর্ষণ হয়। বিকর্ষণ ফলে কণাগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্যের একটা আধানকে সে একদম অ্যাডজর্ব করে নিল। সেটা কিভাবে করে? সিলেক্টিভলি, বাংলায় যেটাকে বলে বরণাত্মক ভাবে। হ্যাঁ, সিলেক্টিভলি তারা ওই একটা আধানকে অ্যাডজর্ব করে নিতে তখন অধক্ষেপের কণাগুলো কি হয়? একদম তোমার চার্জড হয়ে যায়। তখন চার্জড পার্টিকেলগুলোর মধ্যে কি হয়? বিকর্ষণ শুরু হয়। তাহলে কণাগুলো পরস্পর থেকে ছেড়ে যায়। বিকর্ষণ হলে কি হবে? তারা কি তারা জুড়বে? আকর্ষণ হলে তারা জুড়বে, জোটবদ্ধ হবে। বিকর্ষণের ফলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কোলয়েড কণার আকার প্রাপ্ত হয়ে কোলয়েড সল উৎপন্ন করছে। এই যে প্রসেসটা হচ্ছে, এটাই হলো পেপটাইজেশন। মৌসুমী, আশা করি তুমি এবার বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো লাইভ চ্যাটে একবার রিপ্লাই দিয়ে দাও, আর আবার যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই বলবে, ঠিক আছে? এবার তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা প্রপার্টিজ অফ কোলয়েডাল সলিউশনের কথা বলছিলাম, তাই তো? সেখানে আমরা টিন্ডাল এফেক্ট পড়েছি, ব্রাউনিয়ান মুভমেন্ট পড়েছি। এবারে কালারের ওপর ডিপেন্ড করে মানে কিভাবে কোলয়েড গুলো কাজ করে সেটা পড়েছি। নেক্সট ফিফথ যে আমাদের প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে চার্জ অন কোলয়েডাল পার্টিকেলস। কোলয়েডাল পার্টিকেলস গুলোর ওপর চার্জের প্রভাবটা কেমন, মানে আধান। দেখো বলছে কোলয়েডাল পার্টিকেলস অলওয়েজ ক্যারি অ্যান ইলেকট্রিক্যাল চার্জ। এরা কিন্তু অলওয়েজ একটা তড়িৎ আধান, ইলেকট্রিক্যাল চার্জ, যেটাকে বাংলায় বলে কি তড়িৎ আধান, তাই তো? তাহলে কোলয়েডাল পার্টিকেলস গুলো অলওয়েজ ক্যারি করে একটা তড়িৎ আধান, ইলেকট্রিক্যাল চার্জ। এই চার্জের প্রকৃতিটা কেমন হয়? সেম অন অল দ্য পার্টিকেলস ইন এ গিভেন কোলয়েডাল সলিউশন। এই চার্জটার নেচারটা হয় একদম যে পার্টিকেলস গুলো কোলয়েডাল সলিউশনে আছে তার মতোই। সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। যেরকম দেখো এখানে বলেছি পজিটিভলি চার্জ সল অ্যান্ড নেগেটিভলি চার্জ সল। পজিটিভলির মধ্যে দেখো হাইড্রেটেড মেটালিক অ্যাসিড, বেসিক ডাই স্টাফ, মিথিলিন ব্লু সল, হিমোগ্লোবিন। এখান থেকে ধরো তোমাদের এমসিকিউ দিল যে হিমোগ্লোবিন কি বলে, হিমোগ্লোবিন ইজ, বা ধরো মিথিলিন ব্লু সল, মিথিলিন ব্লু সল ইজ পজিটিভলি চার্জড সল, নেগেটিভলি চার্জড বা নিউট্রালাইজড, নাকি নান অফ দ্য অ্যাবভ। এরকম ধরো অপশন দিয়ে দিল। তখন কিন্তু তোমাকে এই এক্সাম্পল গুলো কয়েকটা, বেশি সবকটা না হলেও তুমি ওই হাইড্রেটেড মেটালিক অক্সাইড, এটা তো এই অপশন গুলো দেখলেই বুঝে যাবে।
মিথিলিন ব্লু সল, হিমোগ্লোবিন, এইগুলো মনে রাখতে পারো যে এগুলো তাহলে পজিটিভলি চার্জড সল। ঠিক আছে, আর নেগেটিভের মধ্যে আছে দেখো কপার, সিলভার, গোল্ড সল। কপার সল, সিলভার সল, গোল্ড সল এগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। এছাড়া আরো আছে তোমার ইওসিন, চারকোল, স্টার্চ, গাম, জিলাটিন, এগুলো সবই হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জড পার্টিকেল। এবার দেখো এই যে চার্জ অন দ্য সল পার্টিকেল ইজ ডিউ টু ওয়ান অর মোর রিজন। এই যে সল পার্টিকেল গুলোর ওপর একটা চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ ক্যারি করে এরা, এর মেন কারণটা কি? কারণটা হচ্ছে ডিউ টু ইলেকট্রন ক্যাপচার বাই সল পার্টিকেল। ওই সল পার্টিকেল গুলো দ্বারা ইলেকট্রনটাকে এরা ক্যাপচার করে নিচ্ছে ডিউরিং ইলেকট্রো ডিসপারশন অফ মেটাল। ধাতুর যখন ইলেকট্রো ডিসপারশনকে বাংলায় বলে তড়িৎ বিক্ষেপণ। তড়িৎ বিক্ষেপণ তাহলে কখন হচ্ছে? ওই সল পার্টিকেল গুলোর দ্বারা যখন ইলেকট্রন ক্যাপচার হচ্ছে, সেটা কখন হচ্ছে না মেটালস গুলোর মানে ধাতুর ইলেকট্রো ডিসপারশনের সময়, তড়িৎ বিক্ষেপণের সময় কি হচ্ছে? সল পার্টিকেল গুলো দ্বারা ইলেকট্রন ক্যাপচার্ড হচ্ছে, সেই জন্য সল পার্টিকেল গুলো চার্জ বিশিষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ডিউ টু প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন অফ আয়ন ফ্রম সলিউশন, দ্রবণ থেকে সলিউশন থেকে আয়নগুলোর একটা সিলেক্টিভ অ্যাডসর্পশন, যেটা আমি একটু আগে পেপটাইজেশনের ক্ষেত্রে বললাম, যেটা হয় সিলেক্টিভলি অ্যাডসর্বড হয়, বা প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন দুটো কিন্তু সেম। প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন আর সিলেক্টিভলি অ্যাডসর্ব হওয়া এই দুটো কিন্তু সেম, মানে বরণাত্মকভাবে অধিশোষণ হচ্ছে যেটাকে বলে। তাহলে সলিউশন থেকে আয়নগুলো বরণাত্মকভাবে অধিশোষণের ফলেও কিন্তু সল পার্টিকেল গুলো চার্জ বিশিষ্ট হয়ে যায়। এছাড়া ডিউ টু ফর্মুলেশন অফ ইলেকট্রিক্যাল ডবল লেয়ার। এবার ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার মানে তড়িৎ দ্বিস্তর একটা সৃষ্টি হয়। ডাবল লেয়ার মানে বুঝতেই পারছো, তড়িতের একটা দ্বিস্তর সৃষ্টির মাধ্যমেও কিন্তু এরা চার্জ যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এছাড়া মেন বলছে যে এই যে প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন, এই প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশনটাই হচ্ছে আয়নের একটা যে সিলেক্টিভলি অ্যাডসর্ব হচ্ছে আয়নটা, সেটাই হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড রিজন। এই রিজনটাই কিন্তু ভীষণভাবে অ্যাকসেপ্ট করা হয়েছিল, কারণ বিভিন্ন এক্সপেরিমেন্টালি প্রুফড এটা আর কি, সেই জন্যই মোস্ট অ্যাকসেপ্টেড রিজন এটা। The Sol particle acquire positive or negative charge by preferential adsorption of positive or negative ion. বলছে সল পার্টিকেল গুলো পজিটিভ অথবা নেগেটিভ চার্জ হয়। কিভাবে? না ওই যে পজিটিভ অথবা নেগেটিভ আয়নের প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশনের মাধ্যমে। When two or more ion are present in the dispersion medium, dispersion medium এর মধ্যে যদি দুটো বা তার থেকে বেশি আয়ন উপস্থিত থাকে, তাহলে preferential adsorption of the ion common to the colloidal particle usually takes place। মানে যে আয়নগুলো কোলয়েড কণার অনুরূপ হবে সেইগুলোই ওই বরণাত্মক অধিশোষণে অংশ নেবে। ঠিক আছে, যে সেগুলোকে তার মানে কোলয়েড কণার মতন হতে হবে। ঠিক আছে, তাদেরই কেবলমাত্র এই প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন ঘটবে। তাহলে কোলয়েড কণার অনুরূপ যদি আয়ন হয়, সেই আয়নগুলোরই প্রেফারেন্সিয়াল অ্যাডসর্পশন টেকস প্লেস। দিস ক্যান বি এক্সপ্লেইনড বাই টেকিং দ্য ফলোইং এক্সাম্পল। এবার এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। এক্সাম্পল গুলো দেখো। when silver nitrate solution is added to potassium iodide solution, the precipitated silver iodide adsorb iodide ion। যখন আমি সিলভার নাইট্রেট সলিউশন মানে AgNO3 solution is added to potassium iodide solution মানে Ki হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এই পটাশিয়াম আয়োডাইডের সলিউশনে আমরা সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করে দিলাম। এবার কার প্রেসিপিটেট করলো? সিলভার আয়োডাইডের। সিলভার আয়োডাইড AgI এটার প্রেসিপিটেট পড়লো। এটা কাকে অ্যাডসর্ব করলো?
আয়োডাইড আয়নকে কোথা থেকে অ্যাবজর্ব করলো? ফ্রম দ্য ডিসপারশন মিডিয়াম। বুঝলে? তাহলে ডিসপারশন মিডিয়াম থেকে আয়োডাইড আয়নটাকে সিলভার আয়োডাইডের যে প্রেসিপিটেট পড়েছিল সেটা সিলভার আয়োডাইড অ্যাবজর্ব করে নিল কাকে? আয়োডাইড আয়নকে, মানে আই মাইনাস। অ্যান্ড আই মাইনাস যদি অ্যাবজর্ব করে তাহলে কি হবে? সেটা নেগেটিভলি চার্জড কোলয়েডাল সল রেজাল্ট। তাহলে আই মাইনাস যেহেতু নেগেটিভলি, এটা নেগেটিভলি চার্জ, তাহলে নেগেটিভলি চার্জড কোলয়েডাল সল উৎপন্ন হলো। এবার যদি ধরো এই আমি সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করেছিলাম পটাশিয়াম আয়োডাইডে, এবার আমি পটাশিয়াম আয়োডাইড অ্যাড করছি সিলভার নাইট্রেট সলিউশনে, তখন কি হয় জানো? তখন কিন্তু নেগেটিভলি চার্জড কোলয়েডাল সল রেজাল্ট হয় না, তখন উৎপন্ন হয় পজিটিভলি চার্জড কোলয়েডাল সল। কিসের জন্য? না ডিসপারশন মিডিয়াম থেকে তখন এজি প্লাস আয়ন অ্যাডসর্ব হয়। ঠিক আছে, এজি প্লাস আয়ন অ্যাডসর্ব হয় যেহেতু, তাই জন্য পজিটিভলি চার্জ সল উৎপন্ন হচ্ছে, তার মানে কারণ এজি প্লাস তো পজিটিভলি চার্জড। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা তোমার কোলয়েডের চার্জটাকে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, এছাড়া দেখো, ধরো ইফ FeCl3 is added to excess of hot water, FeCl3 অ্যাড করা হয়েছে আমাদের অতিরিক্ত একটা গরম জলে, এক্সেস অফ হট ওয়াটার, তখন এ পজিটিভলি চার্জ সল of hydrated ferric oxide is formed due to adsorption of Fe3+ ion। তাহলে Fe3+ আয়ন যদি অ্যাডসর্ব হয় তাহলে সেটা কি নেগেটিভলি চার্জ না পজিটিভলি চার্জ? তাহলে সেটা হচ্ছে পজিটিভলি চার্জড সল। তাহলে আমি কি করলাম? ফেরিক ক্লোরাইডকে অ্যাড করলাম কোথায়? না এক্সেস অফ হট ওয়াটারে, তখন কি হলো? না হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি হলো। কিভাবে? না Fe3+ আয়নের অ্যাডসর্পশনের ফলে। এবার যখন আমি ধরো ফেরিক ক্লোরাইড অ্যাড করেছি হট ওয়াটারে, সেই জন্য পজিটিভলি চার্জ সল অফ হাইড্রেটেড ফেরিক অক্সাইড ইজ ফর্মড। কিভাবে হলো? না ডিউ টু দ্য অ্যাডসর্পশন অফ Fe3+ আয়ন। কিন্তু যখন আমি ফেরিক ক্লোরাইড অ্যাড করলাম NaOH এর মধ্যে, তখন কিন্তু OH- আয়নের অ্যাডসর্পশনের ফলে নেগেটিভলি চার্জ সল অবটেন্ড হলো, কারণ সেখানে OH- আয়নের অ্যাডসর্পশন হয়েছে। OH- আয়ন কি নেগেটিভলি চার্জড, তাহলে OH- আয়ন যেহেতু নেগেটিভলি চার্জড, তাই এখানে একটা নেগেটিভলি চার্জ সল ইজ অবটেন্ড উইথ অ্যাডসর্পশন অফ OH- আয়ন। তাহলে বুঝতে পারলে? তোমাকে ধরো সিলেক্ট করতে দিল একটা কারেক্ট অপশনকে, হ্যাঁ, তোমাকে ধরো কারেক্ট অপশন কোনটা সেটা বেছে নিতে বললো, তাহলে তুমি কি করবে? না তোমাকে কি করতে হবে? না এটা ভালো করে পড়তে হবে যে FeCl3 যদি আমি FeCl3 যদি হট ওয়াটারে অ্যাড করছি তাহলে কিন্তু আমি পজিটিভলি চার্জ সল পাচ্ছি, কারণ কি Fe3+ এর অ্যাডসর্পশন হচ্ছে সেখানে। কিন্তু ফেরিক ক্লোরাইডই যদি আমি NaOH অ্যাড করি না, তখন কিন্তু OH- আয়ন আছে, OH- আয়নের অ্যাডসর্পশনের ফলে নেগেটিভলি চার্জ সল অবটেইন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এরপর যেটা আছে দেখো, সেটা হচ্ছে having acquired a positive or a negative charge by selective adsorption on the surface of a colloidal particle as stated above, this layer attracts counter ion from the medium forming a second layer। বলছিলাম না, একটা যদি আমি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি করি তার ফলেও কিন্তু আমাদের কোলয়েডটা চার্জ যুক্ত হয়ে যায়। ঠিক আছে, বলছে হ্যাভিং অ্যাকুয়ার্ড এ পজিটিভ অর নেগেটিভ চার্জ বাই সিলেক্টিভ অ্যাডসর্পশন। ওই সিলেক্টিভ অ্যাডসর্পশনের মাধ্যমে যদি আমি পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি করি, কোথায়? না কোলয়েডাল পার্টিকেলের সারফেসে, কোলয়েড কণার পৃষ্ঠতলে, তাহলে সেই লেয়ারটা কি হবে জানো?
চার্জ তৈরি হলো, সে দিস লেয়ার অ্যাট্রাক্ট করবে কাউন্টার আয়নকে, অপোজিট আয়নকে আবার অ্যাট্রাক্ট করে। তাহলে কোলয়েড কণার সারফেসে যদি আমি সিলেক্টিভ অ্যাডসর্পশনের মাধ্যমে পজিটিভ আর নেগেটিভ চার্জকে তৈরি করতে যাই, তাহলে সেই যে লেয়ারটা পড়বে সেই লেয়ার কাকে আকর্ষিত করবে? কাউন্টার আয়নকে, মানে অপোজিট। দিস লেয়ার অ্যাট্রাক্ট কাউন্টার আয়ন ফ্রম দ্য মিডিয়াম, ফর্মিং এ সেকেন্ড লেয়ার। তাহলে কাউন্টার আয়নকে যদি একটা অ্যাট্রাক্ট করে তখন কি হবে না, সরি তখন কি হবে, তখন কি হবে না, একটা দ্বিতীয় স্তর গঠিত হবে। একটা লেয়ার ছিলই, তাই তো, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ যুক্ত তৈরি হয়ে গেছে, মানে একটা লেয়ার ছিল, সেই লেয়ারটা আবার অপোজিট আয়নকে অ্যাট্রাক্ট করলো সেই মিডিয়াম থেকে এবং একটা সেকেন্ড লেয়ার তৈরি করলো। কেমন দেখো, এই যে ধরো সিলভার নাইট্রেট প্রেসিপিটেট পড়ছিল, তাহলে আমরা I মাইনাস মানে আয়োডাইড আয়নটাকে অ্যাবজর্ব করছিলাম, ফলে নেগেটিভলি চার্জ সল পাচ্ছিলাম। আবার মিডিয়াম থেকে এই I মাইনাস কি করলো, I মাইনাসের লেয়ার পড়েছিল, তাহলে I মাইনাস কি করলো, অ্যাট্রাক্ট করলো কাউন্টার আয়নকে, তাহলে K প্লাস ছিল সেখানে, হ্যাঁ কে প্লাস ছিল, তাহলে কে কে কি করলো, এ অ্যাট্রাক্ট করলো এবং দুটো লেয়ার গঠন করলো, সেকেন্ড লেয়ার তৈরি করলো। ঠিক আছে, আবার পজিটিভলি চার্জের ক্ষেত্রে দেখো Ag প্লাস ছিল, সে মিডিয়াম থেকে, ডিসপারশন মিডিয়াম থেকে I মাইনাস কে অ্যাট্রাক্ট করলো। স্বাভাবিক, পজিটিভলি চার্জ সল নেগেটিভলি চার্জ যে নেগেটিভ আয়নকেই অ্যাট্রাক্ট করবে। এবার দেখো, দ্য কম্বিনেশন অফ the two layer of opposite charge around the colloid particle, colloid particle এর চারদিকে এই দুটো অপোজিট চার্জ যুক্ত যে লেয়ার, এদের কম্বিনেশনটাকে কি বলে জানো? এটা এমসিকিউ এর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে কম্বিনেশন অফ দ্য টু লেয়ার অফ অপোজিট চার্জ অ্যারাউন্ড দ্য কোলয়েডাল পার্টিকেল ইজ কল্ড হেলমহোল্টজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। হেলমহোল্টজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এটা কি হচ্ছে, কি বলে, কেন বলে এটাকে, কোনটাকে বলে না, কোলয়েডাল পার্টিকেলের চারিদিকে যখন বিপরীত আধান বিশিষ্ট দুটো স্তর কম্বাইন্ড হয়, সেটাকে বলে হেলমহোল্টজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। অ্যাকর্ডিং টু মডার্ন ভিউজ, এবং মানে মডার্ন যে ভিউজ থেকে আমরা দেখি যে ফার্স্ট লেয়ার অফ আয়ন ইজ ফার্মলি হেল্ড, মানে এটা আগেই বাঁধা থাকে, একদম হেল্ড করা থাকে, যেটাকে ফিক্সড লেয়ার বলে। এটা একদম ফিক্সড ফার্স্ট লেয়ার যেটা পড়েছিল, তার মানে এখানে ফার্স্ট লেয়ার কোনটা ছিল, I মাইনাস, তারপর সেকেন্ড হচ্ছে K প্লাস, আর এখানে Ag প্লাস হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে I মাইনাস। তাহলে অ্যাকর্ডিং টু মডার্ন ভিউজ, দ্য ফার্স্ট লেয়ার অফ আয়ন ইজ ফার্মলি হেল্ড অ্যান্ড ইজ টার্মড ফিক্সড লেয়ার, while the second layer is mobile, মানে সেকেন্ড লেয়ারটা কিন্তু একদম গতিশীল, তাই জন্য এটাকে ডিফিউজড লেয়ার বলে। কিন্তু ফার্স্ট লেয়ারটা যেহেতু একদম ফিক্সড, তাই একে মানে হেল্ড করা থাকে, তাই জন্য একে ফিক্সড লেয়ার বলে। কিন্তু সেকেন্ড লেয়ারকে বলে মোবাইল, কারণ গতিশীল এটা, which is termed diffused layer. ওকে, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে। তবে এই হেলমহোল্টজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এটা থেকে এই এমসিকিউটা আসার চান্স বেশি, এইটা থেকে, এই থার্ড পয়েন্টার থেকে। সিন্স separation of charge is a seat of potential, the charge of opposite sign on the fixed and diffused part of the double layer result in a difference in potential between this layer. তাহলে এদের মধ্যে এই বিভব পার্থক্য, দুটো লেয়ারের মধ্যে বিভব পার্থক্য কিভাবে বলতে পারবো আমরা, না চার্জটাকে সেপারেট করব বিভব দ্বারা, হ্যাঁ, বিভব পার্থক্য করতে গেলে আমাদের চার্জ অফ অপোজিট সাইন অন দ্য ফিক্সড আর ডিফিউজড পার্ট, ফিক্সড আর ডিফিউজড পার্টের চার্জটা তো অপোজিট ডবল লেয়ারের, এটাকে আমরা সেপারেট করে কি পাবো না, ওই দুটো লেয়ারের মধ্যে বিভব পার্থক্য কতটা সেটা জানতে পারবো।
এই দিস পোটেনশিয়াল ডিফারেন্সটা, এই যে বিভব পার্থক্য বিটুইন ফিক্সড লেয়ার আর ডিফিউজড লেয়ারের মধ্যে অফ অপোজিট চার্জ, যেটাকে বলে জিটা পোটেনশিয়াল or ইলেকট্রোকাইনেটিক পোটেনশিয়াল। জিটা পোটেনশিয়াল or ইলেকট্রোকাইনেটিক পোটেনশিয়াল, এটাও কিন্তু তোমাদের এই পয়েন্টটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে না, ফিক্সড লেয়ার আর ডিফিউজড লেয়ার অফ অপোজিট চার্জ, বিপরীতধর্মী ফিক্সড লেয়ার আর ডিফিউজড লেয়ার। ফিক্সড লেয়ার কোনটাকে বলে? ফার্স্ট লেয়ারটাকে। সেকেন্ড যে লেয়ারটা তৈরি করছে সেটাকে ডিফিউজড বলে, বিকজ দিস সেকেন্ড লেয়ার ইজ মোবাইল and the first layer of ion is firmly held, that's why it's called fixed and diffused. তাহলে this potential difference between fixed layer and diffused layer of opposite charge, যেটাকে বলে জিটা পোটেনশিয়াল or ইলেকট্রোকাইনেটিক পোটেনশিয়াল, এটা এমসিকিউ এর জন্য, এনইটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তাহলে তোমরা এই এমসিকিউটা দেখি করে নাও। Select the correct statement. Select the correct statement. MCQ 1 দিয়ে লাইভ চ্যাটে তোমরা অ্যানসারটা লিখবে। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট। ভালো করে প্রত্যেকটা লাইন পড়ো, প্রত্যেকটা অপশন পড়ে তারপর অ্যানসারটা দেবে। MCQ 1 এর কোন অপশনটা হবে? তাহলে এখানে কারেক্ট স্টেটমেন্ট বলতে আমরা বলছি অপশন সি। অপশন সি এরটা হচ্ছে কারেক্ট। কারণ কি না, অ্যাডিং অফ এক্সেস অফ হট ওয়াটার টু FeCl3 কি হয় না, রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ এ পজিটিভলি চার্জড সল, তাই তো? FeCl3 যদি আমি অ্যাড করি হট ওয়াটারে তাহলে সেটা একটা পজিটিভলি চার্জ সল দেয়। এটা হচ্ছে একটা কারেক্ট স্টেটমেন্ট, এটা আমরা একটু আগেই পড়েছি, তাই তো? কিন্তু দেখো, ট্রিটমেন্ট অফ AgNO3 উইথ এক্সেস অফ Ki রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ পজিটিভলি চার্জড সল। কি হলো না, এটা কিন্তু নেগেটিভ, তাই তো? আর ওটা পজিটিভ হবে। এখানে কিন্তু এই দুটো অপশানই দেখো এখানে ভুল দেওয়া আছে, এ আর বি এর অপশানটা। একমাত্র সি এর অপশানটাই কিন্তু কারেক্ট, তাই তো? একদম আমাদের লাইন তুলেই আছে কিন্তু কোয়েশ্চেনটা। তাহলে MCQ 1 এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসছি আমরা নেক্সট প্রপার্টিস, ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস বা যেটাকে বাংলায় বলে তড়িৎ সঞ্চালন করা। The existence of charge on colloidal particle is confirmed by electrophoresis experiment. এই লাইনটা থেকেই কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে একটা কোলয়েডাল পার্টিকেলের চার্জটার অস্তিত্বটা, এক্সিস্টেন্সটা আমরা কোন এক্সপেরিমেন্ট দ্বারা কনফার্ম করি বলে চারটে অপশন দিয়ে দিল। তাহলে কোনটা কারেক্ট হবে? ইলেকট্রোফোরেসিসেরটা। তাহলে একটা কোলয়েডাল পার্টিকেলের ওপর চার্জের অস্তিত্বটা আমরা কনফার্ম করি বাই ইলেকট্রোফোরেসিস এক্সপেরিমেন্ট। when electrical, সেকেন্ড পয়েন্টটা দেখো, when electric potential is applied across two platinum electrode dipping in a colloidal solution, the colloidal particle move towards one or the other electrode. আমি ইলেকট্রিক পোটেনশিয়াল, দ্যাট মিনস তড়িৎ বিভব, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করছি দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার, মানে ক্যাথোড আর অ্যানোড, যেটা কি আছে না একদম কোলয়েডাল সলিউশনে ডিপড করা আছে, একদম বসানো আছে। তাহলে কোলয়েডাল পার্টিকেল গুলো তখন কি করবে? মুভ টুয়ার্ডস ওয়ান অর আদার ইলেকট্রোড, নয় অ্যানোডে যাবে নয় ক্যাথোডে যাবে। এখানে আমি ছবিটাতে একটু বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ বইটা খুলে রেখেছো তো, ইংলিশ বইটা খুলে সবসময় এনসিইআরটির বইটা খুলে সবসময় পড়তে বসবে, ক্লাসটা করতে বসবে। দেখো যে এই ইলেকট্রোফোরেসিসের যে পিকচারটা, যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যানোড আর ক্যাথোড, তাই তো? কিন্তু দেখো এখানে কি ভুল আছে,
বলো দেখি পিকচারটায় কি ভুল আছে। তড়িৎ বিভব আমরা অ্যাপ্লাই করেছি দুটো প্ল্যাটিনাম ইলেকট্রোডের মধ্যে। তাহলে দেখো এখানে কি আছে, অ্যানোডকে নেগেটিভে লিখেছে, পজিটিভে ক্যাথোডকে লিখেছে, কিন্তু ক্যাথোড কি নেগেটিভলি চার্জ তো, আর অ্যানোড তো পজিটিভলি চার্জ। তার মানে এটা জাস্ট ক্যাথোড হবে এইখানটা, এখানটা অ্যানোড হবে। এটা জাস্ট একটু ভুল আছে, কিন্তু বাংলার যে আমরা প্যারাগ্রাফটা দিয়ে দিয়েছি সেখানে কিন্তু ওটা কারেকশন করা আছে। ঠিক আছে, বাংলা পিডিএফটা, বাংলার যে পার্টটা দিয়ে দিয়েছি এই প্যারাগ্রাফের, সেখানে কিন্তু পিকচারে কারেক্ট করা আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমরা দুটো ইলেকট্রোডের মাঝখানে তড়িৎ বিভব অ্যাপ্লাই করেছি। আর তড়িৎ, তাহলে কোলয়েডাল পার্টিকেল গুলো যেগুলো পজিটিভলি চার্জড সেগুলো কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে, কারণ ক্যাথোড কি নেগেটিভলি চার্জড। আর কোলয়েড পার্টিকেল গুলোর মধ্যে যেগুলো নেগেটিভলি চার্জড তারা অ্যানোডের দিকে যাবে, কারণ অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জড। হলো, এই যে মুভমেন্ট অফ কোলয়েডাল পার্টিকেল আন্ডার অ্যান অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এই ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের অ্যাপ্লাই করার পরেই তো আমরা দুটো তড়িৎদ্বারের মধ্যে দিয়ে কোলয়েড কণাগুলো পাস করছে। এই যে মুভমেন্টটা হচ্ছে তার মানে কি তড়িৎ সঞ্চালিত হচ্ছে। সেই জন্য এই মুভমেন্ট অফ কোলয়েডাল পার্টিকেল আন্ডার অ্যান অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ইজ কল্ড ইলেকট্রোফোরেসিস। এই মেথডটাকেই বলছি ইলেকট্রোফোরেসিস। এছাড়া দেখো পজিটিভলি চার্জড পার্টিকেল মুভ টুয়ার্ড দ্য ক্যাথোড, তাই তো, যেটা এই মাত্র বললাম, পজিটিভলি চার্জড পার্টিকেল গুলো ক্যাথোডের দিকে যাবে, while negatively charged particle গুলো move towards the anode. This can be demonstrated by the following experimental setup. এইখানে যেটা পিকচার আছে দেখো এক্সপেরিমেন্ট করে, যেটা আগেরটাতেও ছিল। when electrophoresis, এবার দেখো এমসিকিউ এর জন্য যেটা ইম্পর্টেন্ট, when electrophoresis, that is movement of particle, is prevented by some suitable means, কিছু পদার্থের দ্বারা আমি পার্টিকেলস গুলোর মুভমেন্টটাকে যদি প্রিভেন্ট করে দিই, ইট ইজ অবজার্ভ দ্যাট ডিসপারশন মিডিয়াম বিগিনস টু মুভ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তখন ডিসপারশন মিডিয়ামটা কোলয়েডটাই তাই তো থাকে, ডিসপারসড ফেস আর ডিসপারশন মিডিয়াম, আগে আমরা অনেকবার বলেছি এটা। তাহলে কি অবজার্ভ করবে বলতো, যদি আমি পার্টিকেলস গুলোর মুভমেন্টটা প্রিভেন্ট করতে চাই বাই সাম সুইটেবল মিনস, it is observed that dispersion medium begins to move in an electric field. তখন dispersion mediumটা ইলেকট্রিক ফিল্ডের দিকে গমন করতে থাকে। এই ঘটনাটাকে বলে ইলেকট্রো অসমোসিস। এই ঘটনাকে কি বলে, ইলেকট্রো অসমোসিস। ঠিক আছে, তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। ধরো এই লাইনটাই পুরোটা তুলে দিল যে মুভমেন্ট অফ পার্টিকেল ইজ প্রিভেন্টেড বাই সাম সুইটেবল মিনস and observe that dispersion medium begins to move in an electric field. This phenomenon is termed as, বলে চারটে অপশন দিয়ে দিল। তোমাকে তখন বলে দিল ধরো ইলেকট্রোডায়ালাইসিস, ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ, বা এরকম বলে দিল। তাহলে তোমার এইটা পড়া থাকলে তুমি একদম সঙ্গে সঙ্গে তোমার মাথায় এসে যাবে যে এই যেহেতু এক ডিসপারশন মিডিয়াম ইলেকট্রিক ফিল্ডের দিকে গমন করছে, কখন না যখন কিছু পদার্থের দ্বারা আমরা পার্টিকেলগুলোর মুভমেন্টটাকে প্রিভেন্ট করতে চাইছি, তখন সেই ঘটনাটাকে কি বলে, ইলেকট্রো অসমোসিস। এটার বাংলা মানে হচ্ছে তড়িৎ অভিস্রবণ। অসমোসিস মানে নিশ্চয়ই তোমরা বায়োলজিতে পড়েছো, তাই তো? তাহলে এখানে দেখো পড়ছো ইলেকট্রো অসমোসিস, যেটাকে বলে তড়িৎ অভিস্রবণ। এরপর চলো একটা এমসিকিউ তোমরা করে নাও। MCQ 2 দিয়ে তোমরা লাইভ চ্যাটে ঝটপট অ্যান্সারটা লেখো। এই সবেই পড়েছি দেখো, ইলেকট্রোফোরেসিস থেকেই পার্ট থেকে একটা কোয়েশ্চেন তোমাদের MCQ 2, which of the following is not true about electrophoresis? বলো মৌসুমী, সায়ন, শ্রাবন্তী, আমিনা, ক্লাসগুলো যারা করছো তারা লাইভ চ্যাটে লেখো। অপরূপা, পূর্বাশা, সবাই যারা ক্লাসটা করছো প্রত্যেকে অ্যান্সার করবে। Which of the following is not true about electrophoresis?
তাহলে আমাদের MCQ 2 এর কারেক্ট অপশন কোনটা হলো? অপশন সি, পজিটিভলি চার্জড পার্টিকেল মুভ টুয়ার্ডস অ্যানোড। তাহলে পজিটিভলি চার্জড পার্টিকেল কোথায় যাবে? অ্যানোডের দিকে যাবে না তো, ক্যাথোডের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা রং স্টেটমেন্ট, তাই তো, নট ট্রু অ্যাবাউট ইলেকট্রোফোরেসিস। কারণ পজিটিভলি চার্জড পার্টিকেল মুভ টুয়ার্ডস দ্য ক্যাথোড অ্যান্ড নেগেটিভলি চার্জড পার্টিকেল মুভ টুয়ার্ডস অ্যানোড, এই মাত্র আমরা পড়েছি, তাই তো। এ আর বি অপশনে দেখো সেটাই লেখা আছে, তার মানে এগুলো ট্রু। কিন্তু সি তে দেখো পজিটিভলি চার্জড পার্টিকেল মুভ টুয়ার্ডস অ্যানোড, সো এটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে MCQ 2 এর সি হচ্ছে কারেক্ট অপশন। এন্ড ডি তে দেখো বলেছে এক্সিস্টেন্স অফ চার্জ অন কোলয়েডাল পার্টিকেল ইজ কনফার্মড বাই ইলেকট্রোফোরেসিস। তাহলে কোলয়েডাল পার্টিকেলস গুলোর কি হচ্ছে, এই যে চার্জের অস্তিত্বটা কার মাধ্যমে কনফার্ম করা যায়? ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। তাহলে এই অপশনটাও কিন্তু এখানে ট্রু। তাহলে নট ট্রু কোনটা? না অপশন সি, MCQ 2 এর অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের প্রপার্টিজের মধ্যে কোয়াগুলেশন অর প্রেসিপিটেশন। প্রপার্টিজ অফ কোলয়েডাল সলিউশনে আর একটা প্রপার্টিজ হচ্ছে আমাদের কোয়াগুলেশন অর প্রেসিপিটেশন। কোয়াগুলেশনে কি বলছে দেখো, the stability of the lyophobic salt is due to the presence of charge on colloidal particle. কোলয়েডাল পার্টিকেলের চার্জের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে লায়োফোবিক সল। লায়োফোবিক আর লায়োফিলিক মনে আছে তো সবার? লায়োফোবিক আর লায়োফিলিক। লায়োফিলিক আমরা আগেই পড়েছিলাম, এরা স্টেবল হয়, বাট লায়োফোবিকটা আনস্টেবল হয়, ইরিভার্সেবল হয়, পড়েছিলাম তো, মনে পড়ছে? তাহলে স্টেবিলিটি অফ এই লায়োফোবিক সল মানে দ্রাবক বিকর্ষী যারা, ওয়াটার, তাহলে লায়োফোবিক সল মানে কি? দ্রাবক বিকর্ষী যারা হচ্ছে লিকুইড রিপিলিং, মানে লিকুইড একদম হেড করে যারা, তাদের স্টেবিলিটিটা কোলয়েড পার্টিকেলের চার্জের উপস্থিতির উপর নির্ভর করে। ইফ সামহাউ দ্য চার্জ ইজ রিমুভড, যদি ওই চার্জটা যদি চার্জ প্রেজেন্ট থাকে তখনই কিন্তু স্টেবল হবে লায়োফোবিক সল। কিন্তু যদি আমি চার্জটাকে রিমুভ করে নিই, দ্য পার্টিকেল উইল কাম নিয়ারার টু ইচ আদার টু ফর্ম এগ্রিগেট অর কোয়াগুলেট। কি হয়, যদি আমি চার্জটাকে রিমুভ করে নিই তাহলে পার্টিকেলগুলো একদম নিজেরা পরস্পরের কাছাকাছি চলে এসে কি করে? জোটবদ্ধ হয়। জোটবদ্ধ হয়ে কি করে? কোয়াগুলেট করে যায়। কোয়াগুলেট করে যাওয়া মানে কি? তঞ্চিত হয়ে যায়, এগ্রিগেট করে যায়, যেটাকে বলে জোটবদ্ধ হয়ে যায়। অ্যান্ড সেটেল ডাউন আন্ডার দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। বলছে এই মানে হচ্ছে একটা অভিকর্ষজ বলের প্রভাবে এরা থিতিয়ে পড়ে, একদম প্রেসিপিটেট। সেই জন্যই দেখো কোয়াগুলেশনটাকে কিন্তু প্রেসিপিটেশনও বলে। তাহলে প্রেসিপিটেশন কেন বলছে না? এরা অভিকর্ষজ একটা বল, তার প্রভাবে কি হচ্ছে না থিতিয়ে পড়ছে, প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, অধঃক্ষিপ্ত হয়ে যাচ্ছে বা কোয়াগুলেট করে যায়। ঠিক আছে, তাহলে চার্জ রিমুভ করে নিলেই এইটা ঘটবে, পার্টিকেলগুলো নিজেদের কাছে কাছে চলে আসবে, জোটবদ্ধ হয়ে কোয়াগুলেট করবে এবং অভিকর্ষজ বলের প্রভাবে থিতিয়ে পড়বে। The process of settling of colloidal particle is called coagulation or precipitation of the salt. Very very important for NET. The process, তাহলে এই যে সেটেল হয়ে যাচ্ছে কোলয়েডাল পার্টিকেল গুলো, থিতিয়ে পড়ছে, যে এটাকেই তো বলছি তঞ্চিত হওয়া, যেটাকে কোয়াগুলেশন বলে, আর প্রেসিপিটেশন অফ দ্য সল্ট। এবার দেখো, এবার যেটা বলবো, কোয়াগুলেশন অফ দ্য লায়োফোবিক সল ক্যান বি, হ্যাঁ ঠিক আছে, কোয়াগুলেশন অফ দ্য লায়োফোবিক সল ক্যান বি ক্যারিড আউট ইন ফলোইং ওয়েজ। কোয়াগুলেশন অফ লায়োফোবিক সল, মাথায় রাখবে লায়োফোবিক মানে কি? সেটা দ্রাবক বিকর্ষী, লিকুইড রিপিলিং। ঠিক আছে, এই যে লায়োফোবিক সলের কোয়াগুলেশনটা আমরা কিভাবে করতে পারি? তাহলে প্রথমে তো একটা বললাম চার্জ রিমুভ করে নিয়ে,
এছাড়া দেখো বাই ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসে কি হয় আমরা এই মাত্র পড়েছি, যেখানে তড়িৎ সঞ্চালিত হয়। পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো ক্যাথোডের দিকে, নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো অ্যানোডের দিকে যায়। বাই ইলেকট্রোফোরেসিসে দেখো কোলয়েডাল পার্টিকেল মুভ টুয়ার্ডস অপোজিটলি চার্জড ইলেকট্রোড, তাই তো? তাহলে অপোজিটলি চার্জ ইলেকট্রোডের দিকে যখন কোলয়েড পার্টিকেল গুলো চলে যাচ্ছে, তাহলে তারা কি হচ্ছে, ডিসচার্জড হয়ে যাচ্ছে, তারা আর চার্জ যুক্ত থাকছে না। চার্জ যুক্ত না থাকলেই কি হবে, চার্জ না থাকলেই তারা কোয়াগুলেট করে যাবে, তারা পরস্পরের কাছাকাছি আসবে, এসে এগ্রিগেট তৈরি করবে এবং কোয়াগুলেট করবে এবং প্রেসিপিটেটেড। তাহলে দেখো বাই ইলেকট্রোফোরেসিস আমরা কি করতে পারি, কোয়াগুলেশন অফ দ্য লায়োফোবিক সল্ট। ঠিক আছে, কোলয়েড পার্টিকেল গুলো মুভ টুয়ার্ডস অপোজিটলি চার্জড ইলেকট্রোড, তার ফলে কি হবে, গেট ডিসচার্জড হয়ে গেল তারা, ফলে কি হবে, চার্জ রিমুভ হয়ে গেল, মানে কোয়াগুলেশন হবে, প্রেসিপিটেশন হবে। এছাড়া দেখো কিভাবে করা যায়, বাই মিক্সিং টু অপোজিটলি চার্জ সল্ট। তুমি অপোজিটলি চার্জ সল্টকে যখন মিক্স করবে, তখন তারা যদি ইকুয়াল প্রপোর্শনে, অলমোস্ট ইকুয়াল প্রপোর্শনে যদি মিক্স করো, অপোজিটলি চার্জ সল্ট মানে নেগেটিভ আর পজিটিভ সল্টকে যদি মিক্স করো অলমোস্ট ইকুয়াল প্রপোর্শনে, তখন তারা কি হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন তাহলে সেটা পার্শিয়ালি অর কমপ্লিটলি প্রেসিপিটেট হয়। কখনো কোনো ক্ষেত্রে পার্শিয়ালি হতে পারে, আবার কোনো ক্ষেত্রে কমপ্লিটলি প্রেসিপিটেটেড হয়ে যায়। যেমন ধরো মিক্সিং অফ হাইড্রেটেড ফেরিক অক্সাইড, হাইড্রেটেড ফেরিক অক্সাইড যেটা হচ্ছে পজিটিভ সল্ট, কিভাবে পেয়েছিলাম মনে পড়ছে, হাইড্রেটেড ফেরিক অক্সাইডের সল্ট পেয়েছিলাম আমরা হচ্ছে FeCl3 কে আমরা অ্যাড করেছিলাম এক্সেস অফ হট ওয়াটারে, তবেই তো আমরা পজিটিভ সল্ট পেলাম ফেরিক অক্সাইডের, হাইড্রেটেড ফেরিক অক্সাইডের। এইবার এই পজিটিভ সল্টটা আর আর্সেনিয়াস সালফাইড, এটা হচ্ছে একটা নেগেটিভ সল্ট, এদেরকে যদি মিক্স করি তাহলে ইকুয়াল প্রপোর্শনেই ধরো মিক্স করেছি, এরা নিউট্রালাইজ করে দিল, তাদের চার্জটাকে প্রশমিত করে দিল, ফলে কি হলো, প্রেসিপিটেটেড ফর্ম। This type of coagulation is called mutual coagulation. এই ধরনের কোয়াগুলেশন হলে তাদেরকে বলে, যদি অপোজিটলি চার্জ সল্ট মিক্স হয়ে কোয়াগুলেশন হয়, তাহলে সেটাকে কি বলে, মিউচুয়াল কোয়াগুলেশন। কি বলে, মিউচুয়াল কোয়াগুলেশন। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এবার দেখো আছে বাই বয়েলিং। বয়েলিং এর মাধ্যমেও কিন্তু আমরা কোয়াগুলেট করতে পারি লায়োফোবিক সল্টটাকে। কিভাবে, যখন সয়েলটাকে বয়েল করছি আমরা, সল্টটাকে যখন when a salt is boiled ফোটাচ্ছি আমি, the adsorbed layer is distributed due to increased collisions with the molecules of dispersion medium. ডিসপারশন মিডিয়ামে যে মলিকিউল আছে তাদের সাথে সলকণাগুলোর কলিশন হচ্ছে, সংঘর্ষ ইনক্রিজ করছে। টু ইনক্রিজ কলিশন, দেখো লেখা আছে টু ইনক্রিজ কলিশন মানে ডিসপারশন মিডিয়ামের অণুগুলোর সাথে সলকণাগুলোর সংঘর্ষ বৃদ্ধির ফলে অ্যাডসর্বড লেয়ারটার স্থায়িত্বটা কি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে বলতে পারো বাংলায়। যখন আমি সল্টটাকে বয়েল করছি, ঠিক আছে, যখন এই কোলয়েডাল সল্টটাকে আমি ফোটাচ্ছি, তখন অ্যাডসর্বড লেয়ারটা কি হচ্ছে, অধিশোষিত যে স্তরটা সেটা কি হচ্ছে, তার স্থায়িত্বটা বিঘ্নিত হচ্ছে। কেন না, ওই ডিসপারশন মিডিয়ামের মলিকিউলের সাথে আমাদের সলকণাগুলোর সংঘর্ষ বৃদ্ধি হচ্ছে, তাই জন্য। এটার ফলে কি হচ্ছে, দিস রিডিউস করছে দ্য চার্জ অন দ্য পার্টিকেল। এই সংঘর্ষ বৃদ্ধির ফলে চার্জটা তো কমে যাচ্ছে, আলটিমেটলি লিডস টু সেটেলিং ডাউন ইন দ্য ফর্ম অফ এ প্রেসিপিটেট। এবার তারা অধঃক্ষিপ্ত হচ্ছে বা কোয়াগুলেট করছে বলতে পারো, একই জিনিস দুটো, কোয়াগুলেশন অর প্রেসিপিটেশন দুটোই বলা যেতে পারে। এবার দেখো আমি কিন্তু পারসিস্টেন্ট ডায়ালাইসিস মানে একটা কি বলবো, মানে তুমি দীর্ঘ সময় ধরে ডায়ালিসিস করে যাচ্ছ, বাই পারসিস্টেন্ট ডায়ালাইসিস। ডায়ালিসিস প্রসেস নিশ্চয়ই পড়েছো তোমরা, আমি পড়ালাম। অন প্রলংড ডায়ালিসিস বলছে, দীর্ঘ সময় ধরে যদি ডায়ালিসিস চলতে থাকে, দ্য ট্রেসেস অফ দ্য ইলেকট্রোলাইট প্রেজেন্স ইন দ্য সল আর রিমুভড অলমোস্ট কমপ্লিটলি।
বলছে দীর্ঘ সময় ধরে ডায়ালিসিস প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে অতি সামান্য পরিমাণ ইলেকট্রোলাইট প্রেজেন্ট যেটা থাকে সলের কোলয়েডাল সলে, যে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইট প্রেজেন্ট থাকে সেটা কমপ্লিটলি রিমুভড হয়ে যায় and colloids become unstable and ultimately coagulate করে যায়। তাহলে আমরা লায়োফোবিক সলে পড়েই তো ছিলাম, তারা অধঃক্ষিপ্ত হয় বা কোয়াগুলেট করে যায় বলেই তারা আনস্টেবল হয়, তাই তো। আর কিন্তু লায়োফিলিক কি করে, লায়োফিলিক তো আবার ডিসপারশন মিডিয়াম থেকে সলকণা নিয়ে রিকনস্টিটিউট করতে পারে, তাই জন্য এরা স্টেবল হয়। কিন্তু এদেরকে তড়িৎ বিশ্লেষ্য থাকা মানেই এরা তড়িৎ বিশ্লেষ্য যখনই অ্যাড করবে তখনই কিন্তু এরা কি হবে, আমাদের অধঃক্ষিপ্ত হয়ে যায়। তাহলে দীর্ঘ সময় ধরে, এটা ক্ষেত্রে সেই আমি প্রসেসটা বলছি না, বাই ডায়ালিসিসের ক্ষেত্রে বলছি প্রলংড ডায়ালিসিস, দীর্ঘ সময় ধরে যদি ডায়ালিসিস করা হয় তাহলে সামান্য পরিমাণ যে উপস্থিত থাকে কোলয়েডাল সলে ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য, সেটা কমপ্লিটলি রিমুভড হয়ে যায়। তার ফলে কোলয়েডটা কি হয়, আনস্টেবল হয়ে যায়, আলটিমেটলি সেটা কোয়াগুলেট করে যায়। এছাড়া দেখো বাই অ্যাডিশন অফ, এবার তুমি অ্যাডিশন করছো ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট অ্যাডিশনের মাধ্যমেও কিন্তু লায়োফোবিক সল্টটাকে কোয়াগুলেট করা যায়। when excess of an electrolyte is added, আমরা অতিরিক্ত পরিমাণ ইলেকট্রোলাইট অ্যাড করলাম, মানে তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করেছি, কোলয়েডাল পার্টিকেলস আর প্রেসিপিটেটেড, তখন কি হবে, কোলয়েডাল পার্টিকেলস গুলো প্রেসিপিটেট করে যাবে। আমরা লায়োফোবিক সলে তো পড়েই ছিলাম, এটা তো তোমরা জানো অলরেডি। এর কারণটা কি হয় না, কোলয়েডস interact with ion carrying charge opposite to that present on themselves, বলছে কোলয়েড গুলো অপোজিট আয়নের সাথে, যে আয়নটা মানে কোলয়েড পার্টিকেল গুলো যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে সে তার অপোজিট আয়নটাকে কি করবে না, তার সাথে ইন্টারাক্ট করবে, তার ফলেই কিন্তু এই কোলয়েড পার্টিকেল গুলোর প্রেসিপিটেট পড়ে। এবার কি হয় না, ইন্টারাক্ট করছে মানেই কি হবে, নিউট্রালাইজেশন হবে, নিউট্রালাইজেশন হলেই কি হয়, কোয়াগুলেশন হয়, এই মাত্র পড়লাম। এবার বলছে দ্য আয়ন রেসপন্সিবল ফর নিউট্রালাইজেশন অফ চার্জ অন দ্য পার্টিকেল ইজ কল্ড কোয়াগুলেটিং আয়ন, বলছে যে যে আয়নটা এই চার্জ পার্টিকেলের নিউট্রালাইজেশনের জন্য দায়ী, মানে যে আয়নটার সাথে কোলয়েড কণাগুলো ইন্টারাক্ট করে কোয়াগুলেশন হচ্ছে তাকে বলে কোয়াগুলেটিং আয়ন। ওকে, a negative ion cause the precipitation of positively charged sol and vice versa, বলছে একটা নেগেটিভ আয়ন, হ্যাঁ, একটা পজিটিভলি চার্জ সলের প্রেসিপিটেশনের জন্য দায়ী, তাই তো, কারণ সেটা অপোজিট আয়নের সাথেই তো ইন্টারাক্ট করে, তবেই তারা নিউট্রালাইজ হয়ে যায়, তারপরেই কোয়াগুলেশন হয়। তাহলে এই নেগেটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন পজিটিভলি চার্জ সলের প্রেসিপিটেশনের জন্য দায়ী, আবার উল্টো দিক থেকে একটা পজিটিভ আয়ন নেগেটিভলি চার্জ সলের প্রেসিপিটেশন বা কোয়াগুলেশনের জন্য দায়ী, তাই তো। It has been observed that generally the greater the valency of the ion added, যদি আমি মানে greater is its power to cause precipitation, বলছে যদি আমি কোনো আয়নের যার যোজ্যতা যত ভ্যালেন্সি যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা বা অধঃক্ষেপণের ক্ষমতা তত বেশি হবে। তার মানে দেখো এই এই যে এটা একটা রুলস, হ্যাঁ, এটা একটা রুলস, এই রুলসটা কি নামে পরিচিত না, সুলজে হার্ডি নিয়ম নামে পরিচিত, হার্ডি সুলজে রুল এটাকে বলা যায়। কি রুলটা কি না, যেসব আয়নের যোজ্যতা যত বেশি হয় সেই আয়নের প্রেসিপিটেশন পাওয়ার তত বেশি হয়। সেরকমই দেখো ইন দ্য কোয়াগুলেশন অফ এ নেগেটিভ সল, তার মানে নেগেটিভ সল যদি আমি কোয়াগুলেট করতে চাই তাহলে আমার কি আয়ন লাগবে, এই মাত্র যেটা বললাম, তাহলে আমার পজিটিভ আয়ন লাগবে, তবেই আমি নেগেটিভ সলটাকে কোয়াগুলেট করতে পারবো। তাহলে তার কোন পজিটিভ আয়ন, এবার যার যোজ্যতা বেশি সেই আয়নটা কি হবে, তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। সেরকমই দেখো Al3+, Ba2+, Na+,
এখানে দেখো Al3+, যার যোজ্যতা হচ্ছে 3, তাহলে আমাকে কোনটা দেখতে হবে? যোজ্যতা মানে ভ্যালেন্সি দেখতে হবে। ভ্যালেন্সি যার বেশি হবে, এখানে এই পার্টটা থেকে কিন্তু এমসিকিউ এনইটি অ্যান্ড জেইর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সুলজে-হার্ডি রুল থেকে এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলছে যে তাহলে একটা নেগেটিভ সলকে কোয়াগুলেট করতে আমার পজিটিভ আয়ন লাগবে, তাহলে পজিটিভ আয়নের যোজ্যতাটা কার বেশি সেটা দেখতে হবে, তাহলে তার তঞ্চন ক্ষমতা বেশি হবে। এখানে Al3+, এটা 2+, এটা শুধু প্লাস, তার মানে 1 যোজ্যতা। এর বেরিলিয়ামের হচ্ছে তোমার 2 আর 3 হচ্ছে অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়াম 3+, ওই জন্য সব থেকে বেশি এদের কোয়াগুলেশন পাওয়ার। ঠিক আছে, সিমিলারলি ইন দ্য কোয়াগুলেশন অফ দ্য পজিটিভ সল, তাহলে পজিটিভ সলে যদি কোয়াগুলেশন করতে চাই তাহলে আমার কি লাগবে? নেগেটিভ আয়ন লাগবে। এখানে দেখো নেগেটিভ আয়নের মধ্যে 4-, এটা 3-, এটা 2-, এটা মাইনাস, তার মানে 4 এর ভ্যালেন্সি হচ্ছে সব থেকে বেশি। এই যে 4, 3 এগুলোকেই তো ভ্যালেন্সি যোজ্যতা যেটা তোমরা পড়েছো, তাহলে এর ভ্যালেন্সি সব থেকে বেশি, তাই জন্য এর কোয়াগুলেটন পাওয়ারটা সব থেকে বেশি। তাহলে পাওয়ার ওয়াইজ যদি আমি লিখি, অর্ডার ওয়াইজ যদি লিখি, পাওয়ারের অর্ডার ওয়াইজ, তাহলে এফিসিএন এর হোল 6 এর 4-, এটা কিন্তু সব থেকে আগে থাকবে। গ্রেটার দেন PO4 3-, গ্রেটার দেন SO4 2-, গ্রেটার দেন Cl+। এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। The minimum concentration of an electrolyte in millimole per liter required to cause precipitation of a sol in 2 hours is called coagulating value. কোয়াগুলেটিং ভ্যালু বলতে কি বলছে? বলছে 2 ঘন্টার মধ্যে যদি তোমার ওই মিলিমোল পার লিটারে যে ন্যূনতম আমাদের একটা সলের অধক্ষেপ ফেলতে, একটা প্রেসিপিটেট করতে বা কোয়াগুলেট করতে একটা সলকে 2 ঘন্টার মধ্যে যে ন্যূনতম পরিমাণ, মিনিমাম কনসেন্ট্রেশন, যে ন্যূনতম গাঢ়ত্বের একটা ইলেকট্রোলাইট প্রয়োজন হয় তাকে বলে কোয়াগুলেটিং ভ্যালু। ঠিক আছে, যে মিনিমাম কনসেন্ট্রেশনটার ইলেকট্রোলাইট প্রয়োজন হয় সেইটাকে বলে কোয়াগুলেটিং ভ্যালু। দ্য স্মলার দ্য কোয়ান্টিটি নিডেড, দ্য হায়ার উইল বি দ্য কোয়াগুলেটিং পাওয়ার অফ অ্যান আয়ন। বলছে এটার কোয়ান্টিটিটা, তড়িৎ বিশ্লেষ্যের কোয়ান্টিটি যত কম হবে না, কোয়াগুলেটিং পাওয়ার তত বেশি হবে। তাহলে কি করে বেশি হবে? তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইটের কোয়ান্টিটি যত কম দেবে তত কোয়াগুলেটিং পাওয়ার অফ অ্যান আয়ন is higher. Okay, চলো তাহলে MCQ number 3. For coagulation of a positive sol, the flocculating power of anion are in order of A, B, C and D. কোনটা অপশন হবে? ঝটপট MCQ 3 দিয়ে অপশন, কারেক্ট অপশনটা লিখবে। এই মাত্র এটা পড়ানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর NET অ্যান্ড JEE জন্য। চলো তাহলে লাইভ চ্যাটে সবাই লিখতে থাকো। হিমাংশু, পূর্বাশা, শ্রাবন্তী, অপরূপা, রণজিৎ, সায়ন, আমাদের আবার 2টো সায়ন আছে। সবাই কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সারটা লিখবে। কারেক্ট অ্যান্সার লিখলে তবেই বুঝবো যে তোমরা পড়াটা ঠিক করে বুঝেছো কিনা। তাহলে ফর কোয়াগুলেশন অফ এ পজিটিভ সল, তার জন্য কি লাগবে আমাদের? প্রথমেই ভেবে নিতে হবে, তার জন্য নেগেটিভ আয়ন লাগবে। তাই অপশানে দেওয়া আছে সবকটাই নেগেটিভ আয়ন। তাহলে পাওয়ার ওয়াইজ যদি আমি অর্ডার ওয়াইজ, যদি পাওয়ারের অর্ডার ওয়াইজ যদি আমি সাজাই, তাহলে কোনটা হবে? যার ভ্যালেন্সি সব থেকে বেশি সে সব থেকে বেশি কোয়াগুলেটিং পাওয়ার তার। তাহলে এখানে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ভেরি গুড। যাদের তাহলে 3 মাইনাস আছে, এখানে 2 মাইনাস, তারপর মাইনাস, তাই তো?
তাহলে 3 হচ্ছে PO4 3 মাইনাস, আগে থাকবে গ্রেটার দ্যান SO4 2 মাইনাস, তারপর Cl মাইনাস। PO4 3 মাইনাস কারণ এর ভ্যালেন্সি 3, সব থেকে বেশি ভ্যালেন্সি, তাই এর কোয়াগুলেশন পাওয়ার সব থেকে বেশি। ওকে, চলো তাহলে আমরা নেক্সটে যাই। এবার দেখো আমরা এতক্ষণ বলছিলাম কোয়াগুলেশন অফ লায়োফোবিক সল, এবার যেটা বলবো কোয়াগুলেশন অফ লায়োফিলিক সল। লায়োফিলিক সল মানে হচ্ছে যেটা দ্রাবক আকর্ষী, মানে ওয়াটার লাভিং, বা আমরা কি বলতে পারি না লিকুইড লাভিং, যারা লিকুইড ভালোবাসে, আকর্ষণ করে লিকুইডকে, তাদেরকে বলি লায়োফিলিক সল। এবার লায়োফিলিক সল কোয়াগুলেট করার জন্য দুটো ফ্যাক্টর আমাদের ইউজ করতে হবে। There are two factors which are responsible for the stability of lyophilic sol. তাহলে দুটো ফ্যাক্টর এই লায়োফিলিক সলের স্টেবিলিটির জন্য রেসপন্সিবল। সেই ফ্যাক্টর দুটো হচ্ছে চার্জ অ্যান্ড সলভেশন অফ দ্য কোলয়েডাল পার্টিকেল। তার মানে কোলয়েডাল পার্টিকেলের চার্জের ওপর ডিপেন্ড করবে আর সলভেশনের ওপর ডিপেন্ড করবে। এই কোয়াগুলেশন অফ লায়োফিলিক সল, এদের এখান থেকেও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এনইটির জন্য, ঠিক আছে, এনইটির জন্য খুব ইম্পর্টেন্ট এটা। দেখো তাহলে কোন দুটো ফ্যাক্টর আমাদের লায়োফিলিক সলের কোয়াগুলেশনের স্টেবিলিটি বা লায়োফিলিক সলের স্টেবিলিটির জন্য রেসপন্সিবল, বা বলতে পারে কোয়াগুলেশন অফ লায়োফিলিক সলের জন্য রেসপন্সিবল। তাহলে সেটা হচ্ছে চার্জ অফ দ্য কোলয়েড পার্টিকেল আর সলভেশন অফ দ্য কোলয়েড পার্টিকেল। সলভেশন বলতে হচ্ছে কোনো একটা সলভেন্ট বা দ্রাবক যেটা সংযোজিত অবস্থায় আছে, সেই সলভেশন পাওয়ারটা আর কি কোলয়েড পার্টিকেলগুলোর। এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোয়াগুলেশন অফ লায়োফিলিক সল। when these two factors are removed, তাহলে লায়োফিলিক সল কি হবে, কোয়াগুলেট করে যাবে, তাই তো। তাহলে চার্জ আর সলভেশন অফ দ্য কোলয়েড পার্টিকেল, এই দুটো লায়োফিলিক সলের স্টেবিলিটির জন্য রেসপন্সিবল, এই দুটো ফ্যাক্টর। এদেরকে যদি আমি রিমুভ করে দিই, লায়োফোবিকের ক্ষেত্রে কি হচ্ছিল, লায়োফোবিকের ক্ষেত্রেও হচ্ছিল না, চার্জটাকে রিমুভ করে দিলে আমাদের লায়োফোবিক সলটা কোয়াগুলেট করে যাচ্ছিল। তাহলে এক্ষেত্রে দেখো দুটো ফ্যাক্টর চার্জ অ্যান্ড সলভেশন, এই দুটো ফ্যাক্টর যদি আমি রিমুভ করে দিই তাহলে লায়োফিলিক সল ক্যান বি কোয়াগুলেটেড অর প্রেসিপিটেটেড। এই যে এটা করব কিভাবে, এটা আমি ইলেকট্রোলাইট অ্যাড করে করতে পারি। এই যে নাম্বার 1 পয়েন্টটা দেখো, বাই অ্যাডিং অ্যান ইলেকট্রোলাইট, বাই অ্যাডিং এ সুইটেবল সলভেন্ট, একটা উপযুক্ত দ্রাবক নিরোধক পদার্থ আমি যদি ব্যবহার করি আর আমি যদি ইলেকট্রোলাইট অ্যাড করি, তাহলে কিন্তু এটা করা সম্ভব। মানে আমি এই টু ফ্যাক্টরসকে, চার্জ আর সলভেশন, এটাকে রিমুভ করতে হবে। তার জন্য কি অ্যাড করতে হবে কি সুইটেবল সলভেন্ট, একদম উপযুক্ত একটা দ্রাবক নিরোধক পদার্থ অ্যাড করতে হবে, মানে দ্রাবকটাকে সে অপসারিত করে দেবে, রিমুভ করে দেবে। এবার দেখো when solvent such as alcohol, acetone, যখন আমি হাইড্রোফিলিক সল বা লায়োফিলিক সল যেটা অ্যাড করি, তখন কি হয়, ওই ডিসপার্সড ফেজটার ডিহাইড্রেশন হয়। Under this condition a small quantity of electrolyte can bring about coagulation. তখন একটা স্মল মানে তোমার ইলেকট্রোলাইট আর কি, কিছু অল্প পরিমাণ ইলেকট্রোলাইট কি হয়, কোয়াগুলেট করে যায়, তাই তো। সেটাই বলছে এখানে। তো যোগ করলে কি বললাম না, ডিসপার্সড ফেজ, এই ডিসপার্সড ফেজের ডিহাইড্রেশন হচ্ছে, মানে সে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে যখন আমি অ্যালকোহল বা অ্যাসিটোন এই সলভেন্টগুলো অ্যাড করছি হাইড্রোফিলিক সলে। এরপর কি হচ্ছে না, আমি ইলেকট্রোলাইট অ্যাড করছি স্মল কোয়ান্টিটি, তখন কি হচ্ছে, ওই বিস্তৃত দশাটা একদম কোয়াগুলেট করে যাচ্ছে। তাই তো বললাম বাই অ্যাডিং অ্যান ইলেকট্রোলাইট অ্যান্ড বাই অ্যাডিং এ সুইটেবল সলভেন্ট। ওকে, দেখো সলভেন্টের মধ্যে ধরো অ্যালকোহল, অ্যাসিটোন, একদম দ্রাবক নিরোধক সুইটেবল সলভেন্ট আর কি এগুলো। চলো তাহলে MCQ4 লাইভ চ্যাটে 4 নাম্বার দিয়ে ঝটপট লিখে ফেলো। MCQ4 এরটা কোন অ্যানসারটা হবে, যারা ক্লাসটা করছো তারা সবাই অ্যানসারটা লাইভ চ্যাটে ঝটপট লিখে ফেলো। Which of the following factor is or are responsible for the stability of lyophilic sol? লায়োফিলিক সলের স্টেবিলিটির জন্য কোন দুটো ফ্যাক্টর রেসপন্সিবল, এই মাত্র বললাম, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এনইটি বা জেইর জন্য। ইম্পর্টেন্ট MCQ4 করে নাও, A, B, C না D?
তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। এমসিকিউ 4 এর অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ এ তে দেখো আছে চার্জ অফ দ্য কোলয়েড পার্টিকেল অ্যান্ড বি তে আছে সলভেশন অফ দ্য কোলয়েড পার্টিকেল। এই দুটোই হচ্ছে কারেক্ট, তাই সি তে আছে বোথ এ অ্যান্ড বি। তাই জন্য হচ্ছে লায়োফিলিক সলের স্টেবিলিটির জন্য রেসপন্সিবল দুটো ফ্যাক্টর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। ওকে, তাহলে এটা হচ্ছে এমসিকিউ 4 এর সি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট আমাদের আজকে লাস্ট পার্ট, এবং এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেকশন অফ কোলয়েড। কোলয়েডের প্রোটেকশন কি করে নেওয়া যায়? লায়োফিলিক সলস আর মোর স্টেবল দ্যান লায়োফোবিক সল। লায়োফোবিক সলের থেকে লায়োফিলিক সল তো মোর স্টেবল, তোমরা আগেই পড়েছো সেটা। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটার কারণটা কি, লায়োফিলিক কোলয়েডস আর এক্সটেন্সিভলি সলভেটেড। এটা কিন্তু একদম দ্রাবক সংযোজিত অবস্থায় থাকে লায়োফিলিক কোলয়েডস গুলো। তার মানে কি, colloid particles are covered by a sheath of the liquid in which they are dispersed। তার মানে colloid particle গুলো যে তরল, colloid particle গুলো কোথায় গেল, হ্যাঁ, colloid particle গুলো যে তরল মাধ্যমে একটা বিস্তৃত থাকে, সেগুলো কি হয় না, কোলয়েড পার্টিকেলস গুলো ওই যে সেই তরলের সেই আস্তরণ দ্বারা আর কি, সেই তরলের একটা আস্তরণ চতুর্দিকে থাকে আর কি, ডিসপার্সড ফেজে। দেখো এখানে বলছে যে কোলয়েড কণাগুলো যে তরল মাধ্যমে বিস্তৃত থাকে, সেই তরলের একটা আস্তরণ দ্বারা কোলয়েড পার্টিকেল গুলো কভার্ড থাকে। বুঝতে পারলে? কোলয়েড কণাগুলো যে তরল মাধ্যমে বিস্তৃত থাকে, সেই তরলের একটা আস্তরণ দ্বারাই কোলয়েড পার্টিকেল গুলো কভার্ড থাকে। লায়োফিলিক কোলয়েডের কিন্তু আবার একটা ইউনিক প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে সেটা লায়োফোবিক কোলয়েডকে প্রোটেক্ট করে। সেই জন্য বলছে দেখো, লায়োফিলিক কোলয়েডস হ্যাভ আ ইউনিক প্রপার্টি অফ প্রোটেক্টিং লায়োফোবিক কোলয়েডস। কিভাবে করে প্রোটেক্টটা? when a lyophilic sol is added to lyophobic sole, তুমি লায়োফোবিক সল মানে দ্রাবক বিকর্ষী, তাই তো? তাহলে দ্রাবক আকর্ষী সলটাকে যদি আমি দ্রাবক বিকর্ষী সলে অ্যাড করে দিলাম, তাহলে কি হবে, লায়োফিলিক পার্টিকেলস গুলো একটা লেয়ার তৈরি করবে লায়োফোবিক পার্টিকেলের চারিদিকে। তাহলে কি করবে, লায়োফোবিক পার্টিকেলের চারিদিকে লায়োফিলিক পার্টিকেল গুলো একটা লেয়ার তৈরি করবে এবং প্রোটেক্ট করবে দ্য লেটার ফ্রম ইলেকট্রোলাইট। ওই তড়িৎ বিশ্লেষ্য তো থাকে না, তড়িৎ বিশ্লেষ্যের সংস্পর্শ থেকে তাকে প্রোটেক্ট করবে। এই কারণে লায়োফিলিক কোলয়েডকে প্রোটেক্টিভ কোলয়েড বলা হয়। তাহলে লায়োফিলিক কোলয়েডস ইউজড ফর দিস পারপাস আর কল্ড প্রোটেক্টিভ কোলয়েড। তার মানে যে লায়োফোবিক কোলয়েডস গুলো লায়োফিলিক, তাহলে লায়োফোবিক কোলয়েডের চারিদিকে কি হচ্ছে, লায়োফোবিক কোলয়েডে যদি আমি লায়োফিলিক সলটা অ্যাড করি, তাহলে লায়োফোবিকের চারিদিকে লায়োফিলিক পার্টিকেল গুলো একটা আস্তরণ তৈরি করে তড়িৎ বিশ্লেষ্যর সংস্পর্শ থেকে এদের প্রোটেক্ট করে। এবার যে লায়োফিলিক কোলয়েড গুলো এই পারপাসে ইউজ করা হয়, মানে লায়োফোবিকের প্রোটেকশনের জন্য যে লায়োফিলিক কোলয়েড ইউজ করা হয়, তাদেরকে বলে প্রোটেক্টিভ কোলয়েড। এটাও কিন্তু তোমাদের এই লাইনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এনইটির জন্য। চলো তাহলে নেক্সট এমসিকিউ তোমরা করে নাও। আজকে লাস্ট এমসিকিউ, এমসিকিউ নাম্বার 5। দেখি কে ফার্স্ট অ্যান্সারটা করতে পারো। ফার্স্ট অ্যান্সারটা লাইভ চ্যাটে লেখো, which of the following colloids are called protective colloid? Very easy question. তাহলে এটা খুবই ইজি একটা এমসিকিউ ছিল, আজকের লাস্ট এমসিকিউ। সেটা হচ্ছে আমাদের লায়োফিলিক কোলয়েডস। লায়োফিলিক কোলয়েডস হচ্ছে প্রোটেক্টিভ কোলয়েডস, তাই তো? তাহলে অপশন এ, 5 এর এ হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে আজকের এই আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আমি আর এখান থেকে ইমালশন পার্টটা তোমাদের বাকি আছে, কিন্তু ইমালশনটা এই মুহূর্তে স্টার্ট করছি না। মানে স্টার্ট মানে কি, জাস্ট ওই টপিকটাই আমাদের বাকি রয়েছে, বাদ বাকি আমাদের সারফেস কেমিস্ট্রি টোটালটাই
কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ইমালশনটা আমাদের সিলেবাস যদি আর কিছু চেঞ্জ হয় কি না হয় দেখে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে ওই পার্টটা কমপ্লিট করে নেবো, কিন্তু নেক্সট স্যাটারডে তোমাদের আমি অর্গানিক পার্টটা শুরু করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমাদের এটার ওপর মক টেস্ট থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, বাই। আর ভালো করে পড়বে অবশ্যই। এই টোটাল পিডিএফটা আমাদের আগের দিন যেটা পড়িয়েছি আর আজকে যেটা পড়িয়েছি সেটার পিডিএফটা টোটালটা আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দেবো। আর সবাই অ্যাসাইনমেন্টগুলো করো অবশ্যই, হ্যাঁ অনেকেই করে পাঠাও, রেগুলার পাঠাও, তা ভেরি গুড। মানে তারা সিরিয়াসলি বলছি, তারা যারা রেগুলার মক টেস্ট দিচ্ছ বা রেগুলার আমাদের অ্যাসাইনমেন্টগুলো করে পাঠাচ্ছ, তারা সত্যি মানে মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, মানে মেডিকেলে সত্যি তারা চান্স পাবে এরকম এটা এক্সপেক্ট করা যায় তাদের থেকে। কিন্তু যারা মক টেস্ট দিচ্ছ না বা অ্যাসাইনমেন্ট গুলো করছো না রেগুলার, তাদের কিন্তু আমি সিওরিটি দিতে পারছি না। মানে মক টেস্ট গুলো একদম ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে, না হলে কোনো মতেই তুমি পারবে না। তুমি এমসিকিউ যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি তো সলভ করতেই পারবে না এক্সামে গিয়ে, তাই না? তাহলে মক টেস্ট গুলো রেগুলার দাও, অ্যাসাইনমেন্ট করো। এটার আগের দিনের আর এটার অ্যাসাইনমেন্ট আমি আজকে যেটা পড়ালাম সেটার অ্যাসাইনমেন্ট তোমরা পাঠিয়ে দেবো, সেটা অবশ্যই সবাই করে পাঠিও। এবং মক টেস্ট গুলো কিন্তু নেক্সট ক্লাসে এবার আমাদের এই চ্যাপ্টারটার ওপর তাহলে পুরো মক টেস্টটা হবে একদিন, সেটা আমি হোয়াটসঅ্যাপে ওটা ডিসাইড করে, আমি নিজে আগে ডিসাইড করে নিই কবে নেবো মক টেস্টটা, সেটা আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, বাই, টাটা, গুড নাইট।